আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি এ সপ্তাহের আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমানের মন্তব্য প্রতিবেদনে। প্রতি বুধবার তিনি নিয়মিত এই প্রতিবেদন লিখেন। আজকের প্রতিবেদনের শিরোনাম গিরগিটি সাংবাদিকতা বিতর্ক। গত বুধবার গিরগিটি সাংবাদিকতা শিরোনামে লেখা মন্তব্য প্রতিবেদনে বাংলাদেশের কজন ঘোরতর ভারত ও আওয়ামীপন্থী সাংবাদিক ও সম্পাদকের রং বদলানো এবং বিএনপির পক্ষপুটে আশ্রয় নেয়ার চেষ্টার কথা উল্লেখ করেছিলাম। সেই লেখায় প্রথম আলো গ্রুপের ২০০০ নামের ম্যাগাজিনের সম্পাদক এবং বর্তমান সরকার আমলের সচিব পদমর্যাদার ওয়াশিংটনে নিয়োগপ্রাপ্ত প্রেস মিনিস্টার গোলাম মোর্তজার কথাও প্রসঙ্গক্রমে চলে এসেছিল। আমার লেখার প্রতিবাদ করে গোলাম মোর্তজা তার ইউটিউব চ্যানেলে কদিন আগে একটি কন্টেন্ট তৈরি করেছেন। আমি তার সরকারি দায়িত্বপ্রাপ্তিতে অভিনন্দন এবং ইউটিউব কন্টেন্টের জন্য ধন্যবাদ জানাই। কারণ একে তো আমি বাক ও মিডিয়া স্বাধীনতায় বিশ্বাসী মানুষ, তার উপর গোলাম মোর্তজা আমাকে আরও কিছু প্রাসঙ্গিক তথ্য পাঠকদের জানানোর সুযোগ করে দিয়েছেন। আমি কলম ব্যতীত আর কোনো অস্ত্রের সঙ্গে পরিচিত নই। এই হাতিয়ার দিয়েই বিগত 18 বছর ধরে ভারতীয় হেজেমনির বিরুদ্ধে সাংস্কৃতিক লড়াই চালিয়ে যাচ্ছি। আমার একমাত্র অস্ত্র সেই কলম কেড়ে নেয়ার জন্য হাসিনার ফ্যাসিবাদী সরকার এক আগ্নেয়াস্ত্র ছাড়া আর সব অস্ত্রই 15 বছরে আমার বিরুদ্ধে ব্যবহার করেছিল। আমি রিমান্ডে নির্যাতিত হয়েছি, র্যাবের আয়নাঘরে গিয়েছি, জেলে গিয়েছি, শত মামলার আসামি হয়েছি। আওয়ামী আদালত আমাকে সাজা দিয়েছে, আমাকে হত্যার চেষ্টা করা হয়েছে এবং অবশেষে নির্বাসিত হয়েছি। আমি যখন কুষ্টিয়ার আদালতে হাসিনার নির্দেশে ছাত্রলীগ ও যুবলীগের জঙ্গিদের দ্বারা আক্রান্ত হয়ে রক্তাক্ত হয়েছি, আমার জীবন বিপন্ন হয়েছে, ফ্যাসিবাদের বিরুদ্ধে একাকী লড়াই করেছি, তখন অধুনা জনপ্রিয় তথাকথিত আওয়ামী বিরোধী ইউটিউবার গোলাম মোর্তজারা নিরাপদ দূরত্বে দাঁড়িয়ে মজা দেখেছেন, আনন্দ পেয়েছেন। উল্লেখিত কন্টেন্টেও আমার উপর জুলুমে তার সন্তোষ লুকিয়ে রাখার প্রয়োজন বোধ করেননি, বরং ফ্যাসিস্ট সরকারের জুলুমকে ভাষার মারপ্যাচে জাস্টিফাই করেছেন। তার এই স্বচ্ছতা প্রশংসার দাবি রাখে। হাসিনার জামানায় আমার দেশ বন্ধ হয়েছে, শত শত সাংবাদিক বেকার হয়েছেন, আর এসব সুশীল সম্পাদকেরা হাততালি দিয়েছেন। জন্মাবধি ইসলাম বিদ্বেষ লালনকারী এই গোষ্ঠী বাংলাদেশের 90% মানুষের ধর্মবিশ্বাসের প্রতি সহানুভূতিশীল কিংবা ভারতের স্বার্থবিরোধী কোনো সাংবাদিক, লেখক ও সংবাদ মাধ্যমকে একেবারেই সহ্য করতে পারেন না। সংবাদ মাধ্যমে আমাদের মতো ব্যক্তিদের প্রবেশকে তারা সর্বশক্তি দিয়ে রুদ্ধ করতে চান। তবে কালের পরিক্রমায় যারা একসময় আমাদের অচ্ছুত করতে চেয়েছিলেন, জুলাই বিপ্লব পরবর্তী সময়ে তারাই আজ গণমানুষের কাছে অচ্ছুত হয়ে গেছেন। এখন তাদের রক্ষা করার জন্য সরকারি পাহারার প্রয়োজন হয়। যাই হোক, গোলাম মোর্তজার কন্টেন্টে ফিরে আসি। গোলাম মোর্তজা তার কন্টেন্টে 2004 সালে তারই পুরনো লেখায় ভারতের প্রতি অতি আবেগপ্রবণতার কোনো ব্যাখ্যা না দিয়ে তিনি আমার সম্পর্কে অসত্য ও অর্ধসত্য প্রচারণা চালিয়েছেন। বাংলাদেশের অধিকাংশ মানুষ গোলাম মোর্তজার মতো ভারতের প্রতি কোনো বিশেষ ধরনের আবেগ অনুভব তো করেই না, বরং স্বাধীনতার পর থেকেই বাংলাদেশের প্রতি দিল্লির চরম আধিপত্যবাদী আচরণকে অত্যন্ত সঙ্গত কারণে ঘৃণা করে। অর্ধশত বছরের বেশি সময় ধরে সঞ্চিত সেই ঘৃণার বহিঃপ্রকাশ আমরা 32 ধানমন্ডিকে মাটির সঙ্গে মিশিয়ে দেওয়ার মধ্যে দিয়ে দেখতে পেয়েছি। 32 শুধু ফ্যাসিবাদের আইকনই নয়, এই ভবনটি বাংলাদেশে ভারতীয় হেজিমনিরও প্রতীক রূপেও পূজিত হয়েছে। স্বাধীনতার পর থেকেই ওই বাড়িটিকে এদেশের জনগণ বাকশালীদের মন্দির হিসেবেই জানে। স্মরণে আছে 1975 সালের 3 নভেম্বর ভারতের এজেন্ট জেনারেল খালেদ মোশাররফের নেতৃত্বে প্রতি বিপ্লবী কুদেতার পর জেনারেল জিয়াকে গৃহবন্দী করা মাত্র বাংলাদেশের সব ভারতপন্থী বাম ও আওয়ামীরা দল বেঁধে 4 তারিখ সকালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে তাদের ধানমন্ডির তীর্থে ছুটে গিয়েছিলেন। গত 15 বছরে হাসিনা ওই ভবনকে সরকারি মন্দির বানিয়ে বাংলাদেশের জনগণকে সেখানে শেখ মুজিবকে পূজা করতে বাধ্য করেছেন। জনতার যুক্তিসঙ্গত ক্রোধে সেই অভিশপ্ত ভবন ধূলিসাৎ হলে এদেশের চিহ্নিত হিন্দুত্ববাদী ও দিল্লির ক্রীড়ানক বাম ও আওয়ামী সুশীলরা গেল রব তুলেছেন। অথচ এরাই ফ্যাসিবাদের 15 বছর কানে তুলো
চোখে ঠুলি ও মুখে ছিপি দিয়ে হাসিনার যত গুম খুন বিচার বহির্ভূত হত্যা ও লুটপাটে সায় দিয়েছে। তখন তাদের নীতিকথা স্মরণে আসেনি। আজ যারা তাদের ভাষায় মবের কাজকারবারে আহত বোধ করছেন, তারাই শাহবাগে মব লিঞ্চিং এর পক্ষে 2013 সালে দল বেঁধে ফাঁসি চাই বলে স্লোগান দিয়েছিলেন। গোলাম মর্তজা আমার বিরুদ্ধে ইউটিউবে তার কন্টেন্ট সাজাতে গিয়ে মোটা দাগে 4টি বিষয়ে কথা বলেছেন। 1. টাটার বিনিয়োগ প্রস্তাব, 2. ফুলবাড়ী হিংসা, 3. শাহবাগী ব্লগার হত্যা এবং 4. 21শে পদকের মনোনয়ন। একে একে তার বক্তব্যের জবাব দেওয়ার চেষ্টা করছি। টাটার বিনিয়োগ। 2004 সালের অক্টোবরের 12 তারিখে রতন টাটা আমার আমন্ত্রণে বাংলাদেশ সফরে এসেছিলেন। তার মাত্র 2 মাস আগে 21 আগস্ট আওয়ামী লীগের জনসভায় এক রহস্যজনক বোমা ও গ্রেনেড হামলায় অনেক মানুষ হতাহত হয়েছিলেন। সেই বোমা হামলার সুযোগ নিয়ে প্রথম আলো ডেইলি স্টার গ্রুপ সহ গোলাম মর্তজা তখন ওই গ্রুপেরই ম্যাগাজিন 2000-এর সম্পাদক। ভারতপন্থী তাবৎ মিডিয়া বাংলাদেশকে একটি জঙ্গি ও ব্যর্থ রাষ্ট্ররূপে প্রচারে নেমেছিল। তারা বোমা হামলার জন্য তদানীন্তন সরকার ও হাওয়া ভবন দায়ী বলে প্রচার করেছিল। সেই উদ্বেগজনক পরিস্থিতিতে আমি তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং অর্থমন্ত্রী মরহুম সাইফুর রহমানের সঙ্গে আলোচনা করে ঠিক করলাম, ওই সময় যদি রতন টাটার মতো একজন বিশ্বব্যাপী সম্মানিত ভারতীয় উদ্যোক্তাকে বাংলাদেশে আনা যায়, তাহলে প্রথম আলো ডেইলি স্টার ও ভারতীয় মিডিয়ার বাংলাদেশ বিরোধী প্রচারণাকে ব্যর্থ করে দেয়া সম্ভব হবে। দর্শকরা নিশ্চয়ই অবহিত আছেন যে মোদির আদানি ও রতন টাটার মধ্যে আন্তর্জাতিক ইমেজে আসমান জমিন ফারাক রয়েছে। রতন টাটাকে একজন অত্যন্ত স্বচ্ছ শিল্পপতি ও ভালো মানুষ হিসেবে বিবেচনা করা হয়। তার বিরুদ্ধে কখনো দুর্নীতির অভিযোগ উত্থাপিত হয়নি। আমার উদ্দেশ্য সেদিন শতভাগ সফল হয়েছিল। রতন টাটার বাংলাদেশ সফরের খবর বিশ্ব মিডিয়ায় ফলাও করে প্রচারিত হলে তা দেশের ভাবমূর্তিতে ইতিবাচক ফল বয়ে আনে। শুধু টাটা নয়, একে একে আমিরাতের রাজপরিবার, সৌদি ধনকুবের ও রাজপুত্র এবং ইজিপ্টের শিল্পপতিরা বিনিয়োগের প্রস্তাব নিয়ে আসতে শুরু করেন। আওয়ামী লীগের দালাল গোষ্ঠী বিএনপি সরকারের সেই সাফল্যে ঈর্ষান্বিত হয়ে প্রথম থেকেই টাটা প্রকল্পের বিরুদ্ধে উদ্দেশ্যমূলকভাবে প্রচারে নেমে পড়ে। সেই ঈর্ষা থেকে গোলাম মর্তজারা দৃশ্যত আজ পর্যন্ত মুক্ত হতে পারেননি। গোলাম মর্তজা অবশ্য চ্যানেল 1-এ আমার সাক্ষাৎকার প্রচার করে দারুণ উপকার করেছেন। এজন্য তার কাছে আমি সবিশেষ কৃতজ্ঞ। তিনি আমার সাক্ষাৎকারের যে অংশ আমার ভারতের প্রতি নমনীয়তা প্রমাণের জন্য উৎসাহের সঙ্গে প্রচার করেছেন, আমি ততোধিক উৎসাহে সেই অংশ নিচে উদ্ধৃত করছি। টাটা প্রস্তাবে 2 দিক ছিল, একটা অপশন এ এবং একটি অপশন বি ছিল। অপশন এর ক্ষেত্রে তারা প্রথমে 5 বছরের জন্য একটি সুবিধা চেয়েছে। সেই সুবিধা অনুযায়ী আজকে যদি আমি গ্যাসের মূল্য নির্ধারণ করি, তাহলে ফার্টিলাইজারের ক্ষেত্রে $3.10 পড়বে অপশন এর ক্ষেত্রে, এবং তারা বলেছে একটি আপার লিমিট $4। অপশন বি এর কথা বলেছে 5 বছর পর থেকে অপশন বি কার্যকর হবে। অপশন বি অনুযায়ী যদি আমরা যাই, এই মুহূর্তে গ্যাসের দাম হবে $3.70। আজকে যে সচিব কমিটি মূল্যায়ন করেছে, তারা অপশন বির পক্ষে মত দিয়েছে। তারা বলেছে অপশন বি আমাদের দেশের জন্য ভালো। তার মানে আমরা দেখতে পাচ্ছি আজ পর্যন্ত যত বিদেশি বিনিয়োগ হয়েছে, এর মধ্যে রাষ্ট্রের বেশি স্বার্থ রক্ষা করে এমন আর কোনো প্রস্তাব আজ পর্যন্ত নেওয়া হয়নি। দর্শক, আপনারাই বিবেচনা করুন, গোলাম মর্তজার উদ্ধৃত করা আমার বক্তব্যের মধ্যে কোথায় আমি রাষ্ট্রের বিরুদ্ধে ভারতকে খুশি করে কথা বলেছি। আমার কোন কথাটি আপনাদের কাছে অযৌক্তিক মনে হয়েছে? আমরা তৎকালীন আন্তর্জাতিক জ্বালানি মূল্যের ভিত্তিতে গ্যাসের দাম $3.7 চেয়েছি এবং কোনো আপার লিমিটে সম্মত হইনি। টাটার প্রস্তাবিত কোনো আপার লিমিট মেনে না নিয়ে গ্যাসের আন্তর্জাতিক মূল্যের সঙ্গে সমন্বয় করার প্রশ্নে অনড় থাকাতেই শেষ পর্যন্ত টাটার বিনিয়োগ প্রস্তাব সেদিন সরকারের পক্ষে গ্রহণ করা সম্ভব হয়নি। আমরা প্রস্তাব গ্রহণ না করলেও রতন টাটার বাংলাদেশ সফর এবং $3 বিলিয়ন বিশাল বিনিয়োগের প্রস্তাব প্রমাণ করেছিল বিএনপি সরকারের আমলে বাংলাদেশের বিনিয়োগের পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি হয়েছিল। দর্শক, আরও একটি গুরুত্বপূর্ণ দিলে গোলাম মর্তজার অপপ্রচারের বেলুন সশব্দে ফেটে যাবে। যে সচিব কমিটি সেদিন টাটার সঙ্গে দর কষাকষি করেছিল, তার প্রধানের নাম ছিল ANM নাসির উদ্দিন। তিনি ডক্টর ইউনূস সরকারের বর্তমান প্রধান নির্বাচন কমিশনার। সে সময় জ্বালানি মন্ত্রণালয়ের যুগ্ম সচিবের নাম ছিল শেখ আব্দুর রশিদ, যিনি বর্তমানে চুক্তিতে আমলাতন্ত্রের সর্বোচ্চ পদাধিকারী অর্থাৎ
ক্যাবিনেট সেক্রেটারি। আর সেদিন যিনি পেট্রোবাংলার চেয়ারম্যান ছিলেন তার নাম মোশাররফ হোসেন ভূঁইয়া। এই মোশাররফ হোসেন শেখ হাসিনা আমলে ক্যাবিনেট সেক্রেটারি এবং বাংলাদেশের পক্ষ থেকে বিশ্ব ব্যাংকের পরিচালক হয়েছিলেন। আল্লাহর অসীম রহমতে আমার 3 সহকর্মীর 2 ভিন্ন সরকারের আমলে অত্যন্ত উচ্চ পদে অবস্থান প্রমাণ করে যে 1. আমি মন্ত্রণালয়ের দায়িত্ব পরিচালনায় সংকীর্ণ দলীয় চিন্তার ঊর্ধ্বে ছিলাম। 2. আমার অধীনে মন্ত্রণালয় সম্পূর্ণ দুর্নীতিমুক্ত ছিল। এবং 3. টাটার বিনিয়োগ নিয়ে দর কষাকষি অত্যন্ত স্বচ্ছতা ও পেশাদারিত্বের সঙ্গে করা হয়েছিল, যেখানে রাষ্ট্রের স্বার্থের প্রশ্নে কোনো রকম ছাড় দেয়া হয়নি। বাংলাদেশের ইতিহাসে টাটার চেয়ে স্বচ্ছতার সঙ্গে কোনো বিদেশি বিনিয়োগের ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করা হয়নি। আমার স্মরণে আছে, দর কষাকষির সর্বশেষ অবস্থা নিয়ে আমরা প্রায় প্রতিদিন প্রেস ব্রিফিং করতাম। গোলাম মোর্তজা, আপনাকে চ্যালেঞ্জ করছি, আমার 3 সাবেক সহকর্মীর সাক্ষাৎকার নিয়ে প্রমাণ করুন আমি কোনোদিন ভারতের পক্ষে বিন্দুমাত্র অবস্থান নিয়েছিলাম কিনা। নইলে ইউটিউবে মিথ্যা প্রচারের জন্য আপনার দর্শকদের কাছে ক্ষমা চান। টাটার বিনিয়োগ নিয়ে এত অসত্য কথা বললেন, অথচ গত 15 বছরে রাষ্ট্রের সকল স্বার্থ ও সার্বভৌমত্ব বিসর্জন দিয়ে শেখ হাসিনা নরেন্দ্র মোদীর কোলে গিয়ে উঠল। আপনারা তখন কোথায় ছিলেন? শেখ হাসিনা কোনো চুক্তির কোনো তথ্য কি জনগণকে কখনো জানিয়েছিলেন? তিনি আমার মতো করে কি প্রতিদিন দেশবাসীকে কোনো চুক্তি অথবা বিদেশি বিনিয়োগের বিষয়ে জানিয়েছিলেন? এতদিন কোথায় ছিল আপনাদের সুশীল মিডিয়া? এক রূপপুর পারমাণবিক প্রকল্প থেকে প্রায় $8 বিলিয়ন শেখ পরিবার লুট করলেও সুশীলরা সুবোধ বালকের মতো মাথা নিচু করে থেকেছেন। ছাত্র জনতার অকুত ভয়ে জীবন দেওয়ার পর আপনারা এখন ভারত ও ফ্যাসিবাদ বিরোধী সেজেছেন। বুদ্ধিমান মানুষ হয়ে গোলাম মোর্তজা এত বড় ভুল করলেন? আমাকে আর যাই হোক ভারতপন্থী প্রমাণ করার চেষ্টা যে পণ্ডশ্রম, সেটা বুঝলেন না। সত্যিই অবাক হলাম। ফুলবাড়ী হিংসা। রাজনৈতিকভাবে সচেতন নাগরিকরা জানেন এদেশে বামেরা মূলত রামপন্থী। এই প্রচণ্ড ইসলামফোবিয়া ও জনবিচ্ছিন্ন প্রজাতি কেবল মিডিয়ার সৌজন্যে টিকে আছে। যে ভারতপন্থী বাম টাটা নিয়ে প্রশ্ন তুলেছিল তারাই ফুলবাড়ী হিংসারও ইন্ধনদাতা। ফুলবাড়ির বিতর্ক সৃষ্টি হয়েছিল প্রস্তাবিত কয়লার খনির খনন পদ্ধতিকে কেন্দ্র করে। অস্ট্রেলিয়ান কোম্পানি ওপেন পিট পদ্ধতিতে খনি উন্নয়নের পক্ষে ছিল। ওপেন পিট পদ্ধতি নিয়ে পৃথিবীতে পক্ষ ও বিপক্ষে অনেক রকম মতামত রয়েছে। এ নিয়ে বিতর্ক সৃষ্টি হলে আমি বুয়েটের কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের প্রফেসর ও আমার শিক্ষক ডক্টর নুরুল ইসলামকে প্রধান করে একটি টেকনিক্যাল কমিটি তৈরি করি। তার সরাসরি ছাত্র হওয়ার কারণে আমার জানা ছিল ডক্টর নুরুল ইসলাম ওপেন পিট পদ্ধতিকে খুবই অপছন্দ করেন। তা সত্ত্বেও ডক্টর নুরুল ইসলামের একাডেমিক সততার প্রতি আমার সম্পূর্ণ শ্রদ্ধা থাকায় এবং সরকারের সদিচ্ছা প্রমাণের জন্য আমার সেই শিক্ষককে এই গুরুদায়িত্ব দিয়েছিলাম। আমি এটাও জানতাম মেয়াদ প্রায় শেষ হয়ে আসায় এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার পর্যাপ্ত সময় বিএনপি সরকারের হাতে ছিল না। পরবর্তী সরকারের সিদ্ধান্ত নিতে সহায়তার জন্যই কেবল আমি ডক্টর নুরুল ইসলাম কমিটির রিপোর্টটি শেষ করে যেতে চেয়েছিলাম। কিন্তু বামেরা জেনে শুনে বাদ সাধল। তারা প্রথম আলো গ্রুপ ও অন্যান্য সমগোত্রীয় মিডিয়ায় অপপ্রচারের সহায়তায় ফুলবাড়ির জনগণকে উত্তেজিত করে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায়। এক পর্যায়ে বিডিআর গুলিবর্ষণ করলে তাতে 3 বিক্ষোভকারী প্রাণ হারান। এই দুর্ভাগ্যজনক পরিস্থিতির জন্য প্রথম আলো সমর্থিত ষড়যন্ত্রকারীরাই প্রধানত দায়ী ছিল। ফুলবাড়ির পুরো ঘটনা নিয়ে আমি 2008 সালে ফুলবাড়ির রাজনীতি নামে একটি ছোট বই লিখেছিলাম। বইমেলায় হয়তো বইটা পাওয়াও যেতে পারে। উৎসাহী পাঠক পড়ে দেখতে পারেন। শাহবাগী ব্লগার হত্যা। ভারত ও আওয়ামীপন্থী মিডিয়া এবং শেখ হাসিনা সরকারের প্রত্যক্ষ মদদে শাহবাগে যে ব্লগার গোষ্ঠী উন্মত্ততার সৃষ্টি করেছিল তাদের ভয়ানক ইসলাম বিদ্বেষ সম্পর্কে সবাই অবহিত। শাহবাগের বয়ানের মধ্যে দিয়েই বাংলাদেশে ফ্যাসিবাদের পাটাতন নির্মাণ করা হয়েছিল। 1 যুগ পর মহান জুলাই বিপ্লবে তরুণেরা শাহবাগী বয়ানকে আস্তা কুঁড়ে ছুঁড়ে ফেলে দিয়ে ফ্যাসিবাদকে কবর দিয়েছে। অপ্রাসঙ্গিকভাবে ব্লগার হত্যার প্রসঙ্গ কন্টেন্টে টেনে গোলাম মোর্তজা শাহবাগী ফ্যাসিবাদের প্রতি তার সমর্থন ও সহানুভূতি প্রকাশ করেছেন এবং তিনি ওই হত্যার জন্য অত্যন্ত অন্যায়ভাবে প্রকারান্তরে আমাকে দায়ী করতে চেয়েছেন। তিনি বলতে চেয়েছেন আমি সেই সময় শাহবাগের পাল্টা বয়ান দিয়ে অত্যন্ত গর্হিত কাজ করে ফেলেছি। শেখ হাসিনা আমার বিরুদ্ধে শতাধিক মামলা দিলেও কখনো ব্লগার হত্যার জন্য দায়ী করেননি। গোলাম মোর্তজা প্রমাণ করলেন তিনি হাসিনার চেয়েও বড় শাহবাগী ও ইসলামোফোবিয়া এবং কোনো ম্যাজিকে ক্ষমতা হাতে পেলে তার চেয়ে অধিক বর্বর ফ্যাসিস্ট হবেন। 2013 সালে স্রোতের বিপরীতে দাঁড়িয়ে একাকী আমার দেশ শাহবাগের বয়ানকে চ্যালেঞ্জ করেছিল বলেই বাংলাদেশে হিন্দুত্ববাদী এজেন্ডা বাস্তবায়িত হতে পারেনি। তদানীন্তন ভারতের রাষ্ট্রপতি
কট্টর মুসলিম বিদ্বেষী প্রণব মুখার্জি বাংলাদেশ সফরে এসে বলেছিলেন, শাহবাগের প্রতি তার এতই প্রেম যে তিনি রাষ্ট্রীয় প্রটোকলের বাধা না থাকলে সেখানে ছুটে যেতেন। ভারতীয় আগ্রাসন ও সাংস্কৃতিক ফ্যাসিবাদের মুখোশ উন্মোচন করে আমার দেশ এক ঐতিহাসিক দায়িত্ব পালন করেছিল। বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষায় সেই লড়াইয়ে সঠিক ভূমিকার জন্য আমি আজও গর্ব অনুভব করি। গোলাম মর্তুজারা যতই বেদনা বোধ করুন না কেন, বাংলাদেশের মিডিয়ার ইতিহাস থেকে শাহবাগে ফ্যাসিবাদের পদধ্বনি শিরোনামকে আর মোছা যাবে না। দর্শক আরও লক্ষ্য করুন, শাহবাগী ব্লগারের জন্য গোলাম মর্তুজার ভীষণ মায়া থাকলেও শাপলা চত্বরের আলেমদের ম্যাসাকার নিয়ে তিনি মোটেই বিচলিত নন। শত শত আলেমের গণহত্যায় তিনি কিছুটা ব্যথিত হন। তাই তার কন্টেন্টে শাহবাগ থাকলেও শাপলা চত্বরের কোনো উল্লেখ নেই। গোলাম মর্তুজার মিডিয়া গ্রুপ অব্যাহতভাবে শাপলা ম্যাসাকারকে সমর্থন করে গেছে। তাদের কাছে মুসলমানের কোনো মানবাধিকার থাকতে পারে না। শাপলা চত্বর ম্যাসাকারের সঠিক প্রতিবেদন প্রকাশ করার অপরাধে মানবাধিকার সংগঠন অধিকারের আদিলুর রহমান খান এবং নাসির উদ্দিন এলানকে পুলিশ গ্রেপ্তার করে রিমান্ডে এবং পরে জেলে নিয়ে গেলে গোলাম মর্তুজাদের প্রথম আলো ডেইলি স্টার হাসিনার গণহত্যার পক্ষে অবস্থান নিয়েছিল। এক যুগ পর গোলাম মর্তুজা তার শাহবাগী চেহারা আবার জাতির সামনে উন্মোচিত করেছেন, সেজন্য তাকে ধন্যবাদ। তিনি সুযোগ পেলে হয়তো ব্লগার হত্যার জন্য মানবাধিকার কর্মী ও বর্তমান সরকারের উপদেষ্টা আদিলুর রহমান খানকেও দায়ী করে ফেলবেন। গোলাম মর্তুজার লেখালেখি সম্পর্কে আরও একটি তথ্য জানানো দরকার। তিনি আবার চাকরির নিশ্চয়তা ও 6 ঘোড়া উপহারের বিনিময়ে বাংলাদেশের স্বাধীনতা দিল্লির পায়ে বিলিয়ে দেয়া সেনাপ্রধান মঈন ইউ আহমেদের ভক্তকুলের একজন। 1-11 সময় ভারতের দালাল সেই দেশ বিদ্রোহী জেনারেলকে ধন্যবাদ জানিয়ে গোলাম মর্তুজা স্তুতিমূলক পোস্ট লিখতেন। যখন আমি ও ফরহাদ মজহার নয়া দিগন্ত পত্রিকায় প্রতি সপ্তাহে পালা করে সরকারের মুখোশ খুলে দিতাম। বাংলাদেশের জনগণকে উদ্দেশ্য করে বলছি, আপনারা দয়া করে এত তাড়াতাড়ি অতীত ভুলে যাবেন না এবং যাচাই বাছাই ছাড়া কাউকে অহেতুক হিরো বানাবেন না। 21 পদক। 2025 সালের 21 পদকের জন্য বাংলাদেশ সরকার সম্প্রতি 14 জনকে মনোনয়ন দিয়েছেন। তাদের মধ্যে আমার মতো এক অকিঞ্চিতকর ও বয়োবৃদ্ধ ব্যক্তির নামও আছে। গোলাম মর্তুজা সরকারের এই সিদ্ধান্তে খুবই মর্মাহত হয়েছেন। তিনি তো সরকারের এমন এক প্রভাবশালী ব্যক্তি যিনি নাকি ওয়াশিংটনে প্রাইজ পোস্টিং পেয়েছেন। কিন্তু তিনি একজন বিশিষ্ট বুদ্ধিজীবী সম্পাদক, জনপ্রিয় ইউটিউবার। পদক প্রদান করা হবে 20 ফেব্রুয়ারি। হাতে এখনো সময় আছে। গোলাম মর্তুজারা সম্ভবত ইচ্ছা করলেই পদকের তালিকা থেকে আমার নাম বাদ দিতে পারেন। আমি এতে খুশিই হব। আমার কাছে এই পদক কোনো বিশেষ মূল্য বহন করে না। 2018 সালে কুষ্টিয়ার আদালতে পুলিশের পাহারায় জঙ্গি ছাত্রলীগের আক্রমণে রক্তাক্ত হয়ে আমি বলেছিলাম, দেশ ও ধর্মের জন্য জীবন দিতে আমি প্রস্তুত। কোনো পদকের প্রত্যাশা করে শেখ হাসিনার ফ্যাসিবাদ ও ভারতীয় হেজিমনির বিরুদ্ধে 15 বছর ধরে প্রাণপণ লড়াই করিনি। বিপ্লবোত্তর দেশে আমি যখন বিভিন্ন ইসলামী শিক্ষা প্রতিষ্ঠান ও বিশ্ববিদ্যালয়গুলোয় যাই, আর দেশপ্রেমিক ও বিপ্লবী তরুণরা আমার কথা উৎসাহ নিয়ে মন দিয়ে শোনে, সেটাই আমার কাছে সর্বোত্তম পুরস্কার। 2001 থেকে 2006 সাল পর্যন্ত 5 বছরে সরকারি দায়িত্ব পালনকালে ভারত প্রসঙ্গে আরও একটি বিষয় জনগণকে জানানোর প্রয়োজন। সেই সময় থেকে ট্রানজিট দেওয়ার জন্য বিশ্বব্যাংক ও এডিবিকে ব্যবহার করে দেশটি বাংলাদেশ সরকারের উপর চাপ দিতে শুরু করেছিল। বিনিয়োগ বোর্ডের নির্বাহী চেয়ারম্যান হিসেবে 2 আন্তর্জাতিক লগ্নিকারী সংস্থার 2 তদানীন্তন প্রধান ক্রিস্টিনা ওয়ালিজ ও হুয়াদুর সঙ্গে আমাকে ট্রানজিট নিয়ে অবিরত বিতর্ক করে যেতে হয়েছে। আমি সর্বদা ট্রানজিটের বিপক্ষে অনড় অবস্থান নিয়েছি। কোনো চাপের কাছেই আমি নত হইনি। গোলাম মর্তুজার ঘরানার সম্পাদকরা তখন রেহমান সোবহান ও দেবপ্রিয়র সিপিডিকে নিয়ে ভারতকে ট্রানজিট দেওয়ার পক্ষে বিদেশি টাকায় সেমিনার করে বেড়াতেন। বাংলাদেশের সার্বভৌমত্ব বিরোধী এই গোষ্ঠীর পাপের ভাঁড়ার অনেক আগেই পূর্ণ হয়েছে। শেখ হাসিনা আমাকে প্রায় 5 বছর জেলে রেখেছিলেন। আওয়ামী আদালত একাধিক মামলায় আমাকে সাজা দিয়েছে। ফ্যাসিস্ট সরকার 124টি মামলা দিয়েছে, যার মধ্যে অনেকগুলো এখনো চলমান। আমি ডক্টর ইউনূস সরকারকে কোনো মামলাই প্রত্যাহার করতে বলিনি, বরং 6 বছরের নির্বাসন থেকে ফিরেই জেলে গিয়েছি। আমাকে র্যাবের আয়নাঘরে নিয়েছে, ক্যান্টনমেন্ট থানায় পুলিশ হেফাজতে ও কুষ্টিয়া আদালতে হত্যার চেষ্টা করেছে। আমার বৃদ্ধা মা ও স্ত্রীর বিরুদ্ধে মামলা দিয়েছে। আমার দেশ পত্রিকা বন্ধ করে 5 শতাধিক সাংবাদিক ও কর্মচারীর জীবিকা কেড়ে নিয়েছিল। প্রচণ্ড জিঘাংসায় আমার দেশ অফিসে আগুন দিয়েছে, প্রেসের সব মেশিনপত্র লুট করে নিয়ে গেছে। অথচ এমন ভয়াবহ এক সাইকো ফ্যাসিস্ট গোলাম মর্তুজাদের
কেশাগ্র স্পর্শ করেননি। তারা ফ্যাসিবাদের অন্তিম 2-3 বছরে ইউটিউবে সরব হয়ে জনপ্রিয় হয়ে উঠতে থাকলেও চরম মেগালোমেনিয়াক হাসিনা তাদের উপেক্ষা করেছেন। এর রহস্য আমার অজানা। তবে আমি খুশি হয়েছি গোলাম মোর্তজাদের পরিণতি আমার মতো না হওয়ায়। বাংলাদেশের মিডিয়া দুই বিপরীতধর্মী বয়ান দ্বারা অত্যন্ত স্পষ্টভাবে বিভাজিত। গোলাম মোর্তজা ও তার হাউজের সাথীরা শাহবাগী ও বাকশালী বয়ানের প্রতিনিধিত্ব করেন। এই বয়ানের মধ্যে দিয়ে 1975 সালে মুজিবের স্বৈরাচার এবং 2013 সালে হাসিনার ফ্যাসিবাদের উত্থান হয়েছিল। এর বিপরীতে আমি বাঙালি মুসলমানের গৌরবোজ্জ্বল ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতি দ্বারা নির্মিত বয়ানের প্রতিনিধিত্ব করি। আমাদের এই সাংস্কৃতিক লড়াইয়ের পরিণতির ওপর বাংলাদেশের স্বাধীনতা ও নাগরিকের অধিকার বহুলাংশে নির্ভরশীল। অতএব আপনারা সতর্ক হন। সাংস্কৃতিক লড়াইয়ে পরাজিত হলে রাষ্ট্রের স্বাধীনতা রক্ষা করাই কঠিন হয়ে উঠবে। ইনশাল্লাহ আমার দেশ তার লড়াই অব্যাহত রাখবে। গোলাম মোর্তজা তার ইউটিউব কন্টেন্টে এতগুলি প্রাসঙ্গিক ও অপ্রাসঙ্গিক বিষয়ের অবতারণা করেছেন যে তার উত্তর দিতে গিয়ে আজকের মন্তব্য প্রতিবেদন দীর্ঘ হয়ে যাওয়ায় দর্শকদের কাছে ক্ষমা চাচ্ছি। প্রিয় দর্শক, প্রতি বুধবার আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমানের মন্তব্য প্রতিবেদন আজ এ পর্যন্তই। আগামী বুধবার ইনশাল্লাহ আপনাদের সামনে আরেকটি মন্তব্য প্রতিবেদন নিয়ে হাজির হব। সেই পর্যন্ত আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন এবং দেখুন, শুনুন, পড়ুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন আমার দেশ। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অশেষ কৃতজ্ঞতা। আল্লাহ হাফেজ।